তোমরা আসছো ক্লাসে? কি আসো তোমরা ক্লাসে? ওকে, তাহলে আজকে তো পারভেজ স্যার নিউনাটাল সেপসিসের উপরে 12টা থেকে 1 ঘন্টা ক্লাস নিয়েছে, তাই না? আচ্ছা, আমরা আমাদের থার্ড ক্লাস শুরু করি। আজকে আমরা হচ্ছে ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম পড়ব। এটা আসলে যখন তোমরা বইয়ে পড়তে যাবা একটু জটিল করে লেখা, অনেক অনেক ধরনের নিউট্রিয়েন্টসের অ্যাবজর্পশন, সেগুলোর হচ্ছে ম্যাল অ্যাবজর্পশন হলে কি হয়, তাদের ইনভেস্টিগেশনগুলো কিভাবে করতে হয়, এগুলা একটু দেখবে পড়তে গেলে একটা ক্লামজি একটা ভাব চলে আসে। আমরা একটু চেষ্টা করবো যে সহজ করে বলার জন্য। তাহলে শুরু করা যাক। আমরা প্রথম দিকে যখন ক্লাস তোমাদের শুরু করি তখন ডাইজেশন অ্যাবজর্পশন নিয়ে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম, যে বিভিন্ন খাবার আমাদের শরীরে, আমাদের ইন্টেস্টাইনে কিভাবে ডাইজেশন হয়, অ্যাবজর্পশন হয়, এগুলো নিয়ে আমরা কিন্তু একটা আলাপ করেছিলাম, একটা ক্লাস ছিল আমাদের। তো এই সামান্য একটু রিক্যাপিচুলেট আমরা ওখান থেকে করবো। আসলে ধরো ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম টার্মটা শুনেই বোঝা যাচ্ছে যে আমার ইন্টেস্টাইন থেকে খাবারগুলো, নিউট্রিয়েন্টসগুলো ঠিকমতো অ্যাবজর্পশন হচ্ছে না। তো না হলে কি হচ্ছে, তার শরীরে কিছু সমস্যা দেখা দিচ্ছে। এই যে সমস্যাগুলো, এগুলোর সমষ্টি আসলে ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম। কিন্তু আমরা যখন পড়াশোনা করব, আসলে অ্যাবজর্পশনের সঙ্গে ম্যাল ডাইজেশনটাও রিলেটেড। কারণ যদি ডাইজেশন ঠিকমতো না হয় তাহলে কিন্তু অ্যাবজর্পশন হবে না। কাজেই যে ক্লিনিক্যাল সিনারিওগুলো আমরা বলবো বা আমরা পাই, সেগুলো আসলে ম্যাল ডাইজেশনের জন্যও হতে পারে, ম্যাল অ্যাবজর্পশনের জন্যও হতে পারে। তাহলে আমরা একটু পিছন দিকে গিয়ে অ্যাবজর্পশনটা সামান্য একটু দেখে আসি। সেটা হলো যে আমরা যখন কোনো খাবার খাই তখন স্টমাকে গিয়ে একটা মিক্সিং হয়। মিক্সিং হওয়ার পরে ধরো স্টমাক থেকেও কিছু এনজাইম রিলিজ হয়, যেমন ধরো পেপসিন রিলিজ হয়। পেপসিন খুব বেশি ডাইজেশনে হেল্প করে তা কিন্তু না, কিন্তু এরা প্রোটিনকে সামান্য একটু ডাইজেশন করে। তো সামান্য কিছু অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, সামান্য কিছু পেপটাইড তৈরি হয় প্রোটিন ভেঙে। তো এই অ্যামাইনো অ্যাসিড এবং এই পেপটাইডগুলো পরবর্তীতে আসলে স্মল ইন্টেস্টাইনকে স্টিমুলেট করে, যাতে ওখান থেকে কোলেসিস্টোকাইনিন, প্যানক্রিয়েটিন এগুলো রিলিজ হতে পারে। তো যখন এই কোলেসিস্টোকাইনিন, প্যানক্রিয়েটিন রিলিজ হয় তখন তারা স্টিমুলেট করে আসলে আমাদের ডাইজেশন হওয়ার জন্য যে মেইন দুটা অর্গান, একটা হচ্ছে প্যানক্রিয়াস আর একটা হচ্ছে হেপাটোবিলিয়ারি সিস্টেম, লিভার এবং বিলিয়ারি ট্রি। তারা ওখান থেকে আমাদের বাইল দিবে, আর প্যানক্রিয়াস থেকে আমাদের প্যানক্রিয়েটিক জুস দেবে, যেগুলোর মাধ্যমে কিন্তু পরবর্তী ডাইজেশনগুলো হয়। কার্বোহাইড্রেট ডাইজেশন হওয়ার সময়ও তোমার ধরো এখানে তোমার হচ্ছে কিছুটা অ্যামাইলেজ স্যালাইভা থেকে আসে, আর বাকি অ্যামাইলেজটা আসলে প্যানক্রিয়াস থেকে আসে। এরা কার্বোহাইড্রেট ডাইজেশন করে। আর ফ্যাটটা আসলে, ফ্যাট তো আমরা সবাই জানি যে ফ্যাট আসলে ওয়াটার ইনসলিউবল। তো এটা যখন ইন্টেস্টাইনে আসে তখন এটার বাইল সল্ট, বাইল অ্যাসিড এগুলো দিয়ে এটা মাইসেলি তৈরি হয়। এটা তোমরা জানো সবাই, মাইসেলিটা হচ্ছে ওয়াটার সলিউবল। তারপরে মাইসেলির মধ্যে ফ্যাটগুলো ব্রেকডাউন হতে থাকে, ব্রেকডাউন হয়ে তোমার ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হয়, যেগুলো অ্যাবজর্পশন হয়ে ইন্টেস্টাইনের সেলে ঢুকে যায়। সেখানে গিয়ে এরা আবার এস্টার তৈরি করে নতুন করে, এটাকে বলে কাইলোমাইক্রন। এটাও জানো তোমরা, এটাকে বলে রিএস্টারিফিকেশন। তারপরে লিমফেটিক্স দিয়ে এটা আমাদের সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়। অন্যদিকে আমরা প্রোটিন যেখানে রেখে আসলাম, যে প্রোটিন আমাদের ইন্টেস্টাইনে আসলো, প্যানক্রিয়াস থেকে এনজাইম রিলিজ হলো। তো প্যানক্রিয়াস থেকে প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ হয় হচ্ছে তোমার, একত্রে আমরা বলতে পারি প্রোটিয়েজ, যেটা প্রোটিনকে ভাঙে। কিন্তু এটার মধ্যে আসলে কি কি আছে, আমরা যেমন ধরো ট্রিপসিনোজেন আছে, কাইমোট্রিপসিনোজেন, আর কিছু পেপটাইডেজ মানে পেপটাইডকে ভাঙে। তো যখন এই ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, পেপটাইডেজ এগুলো ইন্টেস্টাইনের লুমেনে আসে, তখন ইন্টেস্টাইনাল ব্রাশ বর্ডারে কিছু এনজাইম থাকে,
এন্টারোকাইনেজ বলে। তো এরা আসলে ট্রিপসিনোজেন, কিন্তু তোমরা জানো যে ট্রিপসিনোজেন আসলে ইনঅ্যাক্টিভ। তো এটাকে ভেঙে অ্যাক্টিভ করে ফেললো ট্রিপসিন, এরপরে ট্রিপসিন বাকি এনজাইমগুলোকে অ্যাক্টিভ করে। তারা আলটিমেটলি তোমার এই প্রোটিনগুলোকে ভেঙে পলিপেপটাইড ভেঙে অলিগো, তারপরে হচ্ছে ট্রাইপেপটাইড, ডাইপেপটাইড, মোনোপেপটাইড এভাবে ভেঙে ফেলার চেষ্টা করে। কিছু কিছু পেপটাইডেজ কিন্তু ইন্টেস্টাইনের সেলের যে ব্রাশ বর্ডার সেখানেও আছে পেপটাইডেজ। তাহলে এই প্যানক্রিয়েটিক যে পেপটাইডেজগুলো, এগুলো ছাড়াও ইন্টেস্টিনের ওয়ালে কিছু পেপটাইডেজ আছে, সেগুলোও কিন্তু পেপটাইডকে ভাঙতে সহায়তা করে। ইভেন যখন এই কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড এছাড়া কিছু পেপটাইড, ধরো ডাইপেপটাইড, এরা ইন্টেস্টিনাল সেলের মধ্যে যদি ঢুকে যায়, অ্যাবজর্পশন হয়ে যায়, অ্যাবজর্পশন হবার পরেও ইন্টেস্টিনাল সেলের মধ্যেও পেপটাইডেজ আছে, ইন্ট্রাসেলুলার পেপটাইডেজ, ওরাও এই পেপটাইডগুলোকে ভেঙে ফেলতে সহায়তা করে। তারপরে আসলে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, যেগুলো সার্কুলেশনে চলে যাচ্ছে, পোর্টাল সার্কুলেশন দিয়ে লিভার, দেন সিস্টেমিক সার্কুলেশন। কার্বোহাইড্রেটের ক্ষেত্রেও তাই। কার্বোহাইড্রেট আমার স্যালাইভারি এবং প্যানক্রিয়েটিক অ্যামাইলেজের মাধ্যমে তোমার পলি থেকে অলিগোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এ পর্যন্ত ভেঙে যায়। এরপরে ডাইস্যাকারাইডেজ, এই এনজাইমগুলো আসলে রয়েছে হচ্ছে ব্রাশ বর্ডারের সঙ্গে, ইনস্ট্যান্ট ওয়ালের সঙ্গে। এরা তখন ডাইস্যাকারাইডগুলোকে ভেঙে মনোস্যাকারাইড তৈরি করে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। তো তাহলে দেখো এভাবে আমাদের বিভিন্ন আমাদের যে মেইন ফুড ম্যাটেরিয়ালস, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এগুলো সিকোয়েন্সিয়ালি ভেঙে 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 একেবারে এন্ড প্রোডাক্ট হয়ে যাচ্ছে। এছাড়া ধরো আমরা কিছু ভিটামিন খাই, মিনারেলস, ওয়াটার, এগুলোও তো ইলেকট্রোলাইট, এগুলো অ্যাবজর্পশন হইতে হয়। ভিটামিন তোমার যেগুলো ফ্যাট সলিউবল ভিটামিন, এগুলো আসলে যখন ফ্যাট হাইড্রোলাইসিস হয়, ওয়াটার সলিউবল ফ্যাট তৈরি হয়, তার মধ্যে ফ্যাট সলিউবল ভিটামিনগুলোও চলে যায়। আসলে ফ্যাট যেভাবে অ্যাবজর্পশন হয় তার সঙ্গেই ফ্যাট সলিউবল ভিটামিনগুলো চলে যায়। আর ওয়াটার সলিউবল ভিটামিনগুলো মেজরিটি তোমার সিম্পল ডিফিউশন, কখনো কখনো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এর মাধ্যমেই অ্যাবজর্পশন হয়। আমাদের এই প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট মেটাবলিজমের এন্ড প্রোডাক্টগুলোও কেউ কেউ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্রাইমারি বা সেকেন্ডারি, কেউ কেউ ডিফিউশন, সিম্পল বা ফ্যাসিলিটেটেড ডিফিউশন, এগুলোর মাধ্যমে অ্যাবজর্পশন হয়। কিন্তু ভিটামিন B12 একটু অন্যরকম একটা ব্যাপার আছে, এটাও তোমাদের হয়তো ক্লাসে বলেছিলাম, যে এটা যখন আসলে এটা ফুডের সঙ্গে বাইন্ড অবস্থায় থাকে, বাউন্ড, তো স্টমাকে আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে ভেঙে যায়, ফুড থেকে আলাদা হয়ে যায়। ফুড থেকে আলাদা তার মানে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু দরকার হচ্ছে B12 অ্যাবজর্পশনের জন্য স্টমাকে। তো ভেঙে আলাদা হয়ে যাওয়ার পরে আবার স্টমাক থেকে আমরা জানি যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর রিলিজ হয়। তো এরা আবার হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টরের সঙ্গে B12 বাইন্ড করে। ইন্টেস্টাইনে যখন যায় তখন প্যানক্রিয়েটিক এনজাইমের প্রভাবে এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর থেকে আলাদা হয়ে আরেকটা ফ্যাক্টরের সঙ্গে বাইন্ড হয়, আর ফ্যাক্টর। এরপরে আর ফ্যাক্টর এবং B12 এরা একটা কম্পোনেন্ট তৈরি করে টার্মিনাল আইলিয়ামে গিয়ে অ্যাবজর্পশন হয়। তাহলে মোটামুটি হচ্ছে দেখো এগুলো হচ্ছে অ্যাবজর্পশন। আমাদের অ্যাবজর্পশন আসলে কোথায় হয়? সব আসলে স্মল ইন্টেস্টাইনেই হয়, মেইনলি জেজুনাম। এজন্য জেজুনামের অ্যাবজর্পটিভ এরিয়াও অনেক বেশি, এখানকার ফোল্ডগুলোর ডেন্সিটিও অনেক বেশি। আইলিয়ামে হয় কম। স্পেশাল কিছু জিনিস আইলিয়ামে যেমন হইতেই হয়, তার মধ্যে একটা আমি বললাম B12। এছাড়া বাইল অ্যাসিড তোমরা পড়ছো, এন্টারো হেপাটিক সার্কুলেশন নামে একটা সার্কুলেশন ছিল, যে লিভার থেকে বাইল অ্যাসিড, বাইল সল তৈরি হয়, ইন্টেস্টাইনে আসে। এদের যেটুকু কাজ, মাইসেলি তৈরি করা, লিপিড এবং লিপিড সলিউবল ভিটামিনগুলোকে সেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া, তারপরে তার আবার টার্মিনাল আইলিয়ামে চলে যায়, সেখান থেকে অ্যাবজর্পশন হয়ে পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে সিস্টেমিকে চলে যায়। তো এই যে তোমার এন্টারো হেপাটিক সার্কুলেশন, এই যে বাইল সল্টগুলো রিঅ্যাবজর্ব হয়ে আবার চলে আসছে বাইল অ্যাসিড পুলে, বাইল সল্ট পুলে, এটা কিন্তু টার্মিনাল আইলিয়ামের মাধ্যমে আসে। আচ্ছা, কোলন কি আমাদের অ্যাবজর্পশনে কোনো হেল্প করে? বলা হয় যে খুবই কম। তোমার হচ্ছে ওয়াটার, ইলেকট্রোলাইটস, অক্সালেট, কোনো ক্ষেত্রে হচ্ছে তোমার কিছু শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, কিছু মিডিয়াম চেইন, শর্ট চেইন ট্রাইগ্লিসারাইড, এরা কিন্তু কোলন থেকে অ্যাবজর্পশন হতে পারে বা হয়। ক্যালসিয়ামও হয়, সিকাম থেকে অনেক সময় বেশ ভালো অ্যামাউন্টের ক্যালসিয়াম অ্যাবজর্পশন হয়।
এছাড়া ইন্টেস্টিনাল গ্যাস, এয়ার, এগুলো কোলন থেকে অ্যাবজর্পশন হয়। যতটুকু এয়ার প্রডিউস হয় তার দেখা যায় প্রায় 70% 80% কিন্তু ইন্টেস্টাইন কোলন থেকে অ্যাবজর্পশন হয়ে যায়। তাহলে দেখো মোটামুটি এগুলো হলো অ্যাবজর্পশন। তাহলে এই যে অ্যাবজর্পশনের ব্যাপারগুলো দেখো, আসলে আমাদের ফুডগুলো ইন্টেস্টাইনে এসে মিক্সিং হচ্ছে, হাইড্রোলাইসিস হচ্ছে, প্যানক্রিয়াস থেকে বিলিয়ারি ট্রি থেকে সাবস্টেন্স এসে এদেরকে ডাইজেশন করছে, তারপরে কিন্তু এরা মিউকোসার মধ্যে ঢুকে যাচ্ছে। এরপরে মিউকোসা পার হয়ে আমাদের ব্লাডে চলে যাচ্ছে, কোনোটা সরাসরি পোর্টাল সার্কুলেশন দিয়ে, আর ফ্যাট বা ফ্যাট সলুবল ভিটামিনগুলো ল্যাকটিয়ালস দিয়ে, লিমফেটিক্স দিয়ে যাচ্ছে। তাহলে এই যে এতগুলো স্টেপ, আমরা এই স্টেপগুলো যদি মাথায় রাখি, এই স্টেপগুলোর কোথাও যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আমাদের ম্যাল অ্যাবজর্পশন হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমরা যে এই যে এতগুলো স্টেপ বললাম, এতগুলো স্টেপকে আমরা যে সহজভাবে 3টা ভাগে ভাগ করতে পারি। অ্যাবজর্পশনটা আসলে মেইনলি কোথায় হয়? এপিথেলিয়াল মেমব্রেনে, তার মানে মিউকোসাতে। তাহলে একটা হচ্ছে তোমার এপিথেলিয়াল, তাই না? তাহলে এপিথেলিয়ালের আগে একটা স্টেজ আছে, স্টমাক, ইন্টেস্টাইন, প্যানক্রিয়েটিক জুস, বাইল সল্টস অ্যান্ড বাইল অ্যাসিড। এই যে ফ্যাক্টরগুলো, এই ফ্যাক্টরগুলোকে আমরা বলতে পারি হচ্ছে প্রি এপিথেলিয়াল ফ্যাক্টর, অথবা আমরা বলতে পারি ইন্ট্রালুমিনাল কজ। তাহলে একটা প্রি এপিথেলিয়াল বা লুমিনাল কজ, আর একটা হতে পারে এপিথেলিয়াল কজ, আর একটা হতে পারে পোস্ট এপিথেলিয়াল। তার মানে এপিথেলিয়াল সেল পার হয়ে গিয়ে ব্লাড ভেসেলের মাধ্যমে বা লিমফেটিক্সের মাধ্যমে যেতে যাচ্ছে। এখানে লুমেনের মধ্যে আরও কিছু ফ্যাক্টর কিন্তু রয়ে গেছে, যেটা হলো ধরো একটা পেশেন্টের ফুড ডাইজেস্টিভ জুসের সঙ্গে মিক্সিং হওয়ার জন্য, ডাইজেস্টিভ জুস এই ফুডগুলোর উপরে কাজ করার জন্য ডেফিনেটলি পর্যাপ্ত সময় দেওয়া দরকার। তাহলে পর্যাপ্ত সময় না দিয়ে যদি স্টমাক থেকে তাড়াতাড়ি ফুড এমটি হয়ে যায় খুব তাড়াতাড়ি, অথবা স্মল ইন্টেস্টাইনে ফুড গিয়ে বেশিক্ষণ না থাকতে পারে, খুব তাড়াতাড়ি পাস করে কোলনে চলে যায়, তাহলে কি ডাইজেশন অ্যাবজর্পশন ঠিকমতো হবে? হবে না। তাহলে এই যে গ্যাস্ট্রিক, তারপরে ধরো ইন্টেস্টিনাল ট্রানজিট টাইম একটা ব্যাপার, যে একটা সার্টেন টাইম পর্যন্ত থাকতে হবে, যেই সময়টাতে ডাইজেস্টিভ জুসগুলো, এনজাইমগুলো এর উপর কাজ করতে পারবে, মিক্সিং হতে পারবে, অ্যাবজর্পশন হতে পারবে। কাজেই অন্য কোনো কারণে যদি তোমার ইন্টেস্টিনাল হারি হয়, যেমন ধরো কজ নট রিলেটেড টু ইন্টেস্টাইন, যেমন ধরো থাইরোটক্সিকোসিস, ইন্টেস্টিনাল মুভমেন্ট খুব বেশি থাকে। তো খুব বেশি থাকার কারণে যেটা হচ্ছে যে ফুড কন্টেন্টগুলো ইন্টেস্টাইনের ওয়ালের সঙ্গে ঠিক বেশি সময় কন্ট্যাক্টে আসতে পারে না। তো বেশি সময় কন্ট্যাক্টে না আসতে পারলে অ্যাবজর্পশন ঠিকমতো হবে না। আবার ধরো ইন্টেস্টিনাল লুমেনের মধ্যে, স্মল ইন্টেস্টাইনে, আমরা জানি যে রিলেটিভলি স্মল ইন্টেস্টাইনে যে স্টেরাইল, ব্যাকটেরিয়া এখানে থাকে না, বা থাকলেও খুব কম পরিমাণে থাকে। কিন্তু মনে করো স্মল ইন্টেস্টাইনে কোনো কারণে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়ে গেছে, অনেক বেশি ব্যাকটেরিয়া, যেগুলো থাকার কথা না, কোলন থেকে চলে আসছে, এসে ইন্টেস্টাইনের মধ্যে গ্রোথ করে ফেলছে। তো এই ব্যাকটেরিয়াগুলো কি করবে তখন? এই ব্যাকটেরিয়াগুলো ওদের খাবার হিসেবে, মানে আমাদের খাবারকে ওরা খেয়ে ফেলবে। তা আমাদের খাবারগুলোকে যদি ওরা খেয়ে ফেলে, ওদের মেটাবলিক অ্যাক্টিভিটি ইউজ করে ফেলে, তাহলে উই উইল বি ডিপ্রাইভড, আমাদের ম্যালনিউট্রিশন ডেভেলপ করবে। দ্যাট ইজ অলসো a factor contributes to development of malabsorption or malnutrition. এই যে ধরো ইন্টেস্টাইন, একটা স্মল ইন্টেস্টাইন অনেক বড়, অনেক লেন্থ, এতখানি লেন্থ তো আমাদের অবশ্যই দরকার। তো যদি কোনো কারণে এই ধরো ইন্টেস্টাইনকে কেটে ফেলা হয় কোনো একটা কারণে, কারো হয়তো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ছিল, গ্যাংগ্রিন ছিল, স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া ছিল, কোনো একটা কারণে, অথবা স্ট্যাব ইনজুরি ছিল, তো তার কারণে যদি ইন্টেস্টাইনকে কেটে ফেলা হয়, সেগমেন্ট কেটে ফেলা হয়, তাহলে যদি সেগমেন্ট পুরোটা থাকলে আমাকে যেই পরিমাণে অ্যাবজর্পশন হওয়ার জন্য সহযোগিতা করতে পারতো, কেটে ফেললে তো নিশ্চয়ই পারবে না। তাহলে ইন্টেস্টিনাল লেন্থ তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কিন্তু অনুরূপভাবে স্টমাকের সার্জারিও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমরা স্টমাকে তো ফুড মিক্সিং হতে হয়, স্টমাকে আমরা বললাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে B12 সেপারেট হতে হয়, স্টমাকের পেপসিন দিয়ে প্রোটিন ডাইজেশন শুরু হতে হয়। তো যদি কারো গ্যাস্ট্রিকটমি পার্শিয়াল বা টোটাল এগুলো করা থাকে, তাহলে কিন্তু দেখো ফ্যাক্টরগুলো কমে যাচ্ছে, মিক্সিংও ঠিকমতো হচ্ছে না, ক্লিভেজও হচ্ছে না, আলটিমেটলি আমাদের ডাইজেশন অ্যাবজর্পশনে কিন্তু ইম্পেয়ার হচ্ছে এটার মাধ্যমেও। তাহলে এই যে ধরো আমার এই যে ধরো লুমিনাল ফ্যাক্টর যেগুলো আমাদের ম্যাল অ্যাবজর্পশনের জন্য দায়ী, তার মানে আমরা এখন কজ করতেছি, কজ, যে আমরা যদি ম্যাল অ্যাবজর্পশনের কজ চিন্তা করি, তাহলে পিছনের যে অ্যাবজর্পশন বলে আসলাম সেখান থেকে বলতে পারি যে প্রি এপিথেলিয়াল কজের মধ্যে তাহলে দেখো কী কী হতে পারে।
একটা হতে পারে যে আমার একটা গ্যাস্ট্রিক সার্জারি হয়েছে অথবা মনে করি স্টমাকে কোনো কারণে অ্যাট্রোফি হয়ে গেছে, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে হেলিকপ্টার পাইলোরি দিয়ে হতে পারে, অথবা অটো ইমিউন মেডিয়েটেড অ্যাট্রোফি হতে পারে, তাহলে এটা একটা ফ্যাক্টর। ইন্টেস্টাইনে কোনো সার্জারি করা হয়ে গেছে, অথবা ইন্টেস্টাইনাল লুমেনের মধ্যে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়েছে, অথবা ইন্টেস্টাইনে ধরো কোনো হেলমিন যেমন ডাইফেলাবোথ্রিয়াম ল্যাটাম এরা B12 খেয়ে ফেলে, তো এটা তৈরি হয়ে গেছে। অথবা মেইন জুস যেখান থেকে সাপ্লাই আসবে, যেমন ধরো মেইনলি হচ্ছে তোমার প্যানক্রিয়াস, যদি কারো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস থাকে, অথবা প্যানক্রিয়াটিক ডাক্ট কোনো কারণে অবস্ট্রাক্টেড থাকে, প্যানক্রিয়াটিক স্টোন হতে পারে ডাক্টে, প্যানক্রিয়াটিক টিউমার হতে পারে, স্ট্রিকচার হতে পারে, তো এগুলোর কারণে কিন্তু প্যানক্রিয়াটিক জুসগুলো দেখো আসতে পারছে না। অথবা বিলিয়ারি ট্রি, এই যে বাইল অ্যাসিড বাইল সেল কোথায় তৈরি হচ্ছে? লিভার ইজ দ্য সাইট। তো লিভার যদি কারো প্যারেন্টক্যামার লিভার ডিজিজ থাকে তাহলে বাইল অ্যাসিড বাইল সেল তৈরি হবে না। অথবা মনে করো তৈরি হলো কিন্তু তার বিলিয়ারি ট্রিতে কোথাও ব্লকেজ আছে, স্টোন দিয়ে হোক, টিউমার দিয়ে হোক, যে কোনো কিছু দিয়ে হোক, তাহলে এই বাইল অ্যাসিড বাইল সলগুলো কিন্তু আমাদের ইন্টেস্টাইনে আসতে পারছে না। তো না আসতে পারলে কি হবে? আমার কিন্তু আলটিমেটলি ডাইজেশন হবে না, অ্যাবজর্পশন হবে না। আরেকটা আমরা বলেছি ইন্টেস্টাইনাল মোটিলিটি। তাহলে আমরা যদি প্রি এপিথেলিয়াল চিন্তা করি বা লুমিনাল কজ চিন্তা করি, আমরা স্টমাক, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, বিলিয়ারি ট্রি এবং কিছু হরমোনাল ডিজঅর্ডার যেমন থাইরোটক্সিকোসিস, এগুলোর জন্য কিন্তু আমাদের প্রি এপিথেলিয়াল মেকানিজমটা ইম্পেয়ার হতে পারে। আচ্ছা, এখন আসো এপিথেলিয়াল, এটা হচ্ছে মেইন অ্যাবজর্পশন সাইট, তাই না? এখন ধরো এই এপিথেলিয়াল মেমব্রেনটা যে মিউকাস মেমব্রেন, মিউকোসা, এই মিউকোসা সেলগুলো কোনো কারণে নষ্ট হয়ে গেছে। কি কি কারণে নষ্ট হতে পারে? যেমন ধরো কোনো ইনফেকশন হতে পারে, ইনফেকশন যেমন ধরো টিউবারকুলোসিস আমাদের দেশে কমন, ট্রপিক্যাল স্প্রু শুনে থাকবে, আমাদের এই ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এইসব দেশে হয় এক ধরনের লো গ্রেড ব্যাকটেরিয়াল ইনফেকশন, এগুলোতে মিউকোসা ডিফিউজলি ড্যামেজ হয়ে যায়। এরপরে প্যারাসাইটিক ইনফেকশন, মনে করো জিয়ারডিয়া, সেগুলোতে কিন্তু মিউকোসা ড্যামেজ হতে পারে। হুইপলস ডিজিজ একটু আনকমন, এক ধরনের ব্যাকটেরিয়া ট্রফিরিমা হুইপেলি দিয়ে হয়, সেগুলো দিয়েও তোমার কিন্তু মিউকোসা ড্যামেজ হতে পারে। এছাড়া ধরো ইনফেকশন ছাড়াও মিউকোসা ড্যামেজ হতে পারে, যেমন ধরো সিলিয়াক স্প্রু বা সিলিয়াক ডিজিজ তোমরা শুনে থাকবে, এটা একটা ইমিউন মেডিয়েটেড, মানে সার্টেন ফুড ম্যাটেরিয়াল গ্লায়াডিন যদি কেউ খায় তাহলে তার এগেনস্টে যদি অ্যান্টিবডি তৈরি হয়, গ্লুটেন সেন্সিটিভ এন্টেরোপ্যাথি বলে, তাহলে তাদের ইমিউন মেডিয়েটেড ইন্টেস্টিনাল মিউকোসা ড্যামেজ হয়ে যায়। এছাড়া মনে করো কারো রেডিয়েশন দেওয়া হয়েছে কোনো কারণে, তো রেডিয়েশন এন্টেরাইটিস বলে, বা কেমোথেরাপি দেওয়া হয়েছে, কেমো ইনডিউসড এন্টেরাইটিস বা মিউকোসাইটিস, তাহলে মিউকোসাগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। আচ্ছা, আরেকটা ইনফেকশন তোমাদের বলতে ভুলে গেছি, এইচআইভি ইনফেকশন হলে এইচআইভি এন্টারোপ্যাথি হয়, ওখানেও দেখা যায় যে তোমার মিউকোসাগুলো ড্যামেজ হয়ে যায়। তাহলে দেখো মিউকোসাগুলো এই ধরনের বিভিন্ন কারণে কিন্তু আমাদের স্মল ইন্টেস্টিনাল মিউকোসা ড্যামেজ হতে পারে। তাহলে মিউকোসা ড্যামেজ হলে দেখো, মিউকোসা ড্যামেজ হলে দুইটা সমস্যা, একটা হলো যে কিছু এনজাইম মিউকোসার ব্রাশ বর্ডারেই লেগে থাকে, আমরা বলেছি যেমন ডাইস্যাকারাইডেজ, সাম পেপটাইডেজ, তাহলে এগুলো থাকছে না, এগুলো না থাকলে কিন্তু ডাইজেশনটাই ঠিকমতো হচ্ছে না। আরেকটা হলো আমার মিউকোসা দিয়েই অ্যাবজর্পশন হচ্ছে, মিউকোসা যদি না থাকে তাহলে আমার সিম্পল ডিফিউশনই বা কীভাবে হবে, ফ্যাসিলিটেড ডিফিউশনই বা কীভাবে হবে, এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যেগুলো প্রাইমারি বলো সেকেন্ডারি বলো কীভাবে হবে, যেখানে ট্রান্সপোর্ট মেমব্রেনটাই নাই। তাহলে এভাবে কিন্তু আমাদের এপিথেলিয়াল কারণে আমাদের ম্যাল অ্যাবজর্পশন হতে পারে। আর আমরা লুমিনাল কারণে যেটা বলে আসছি ইন্টেস্টাইন শর্ট সেগমেন্ট, সেটাও কিন্তু এখানে বলতে পারো, কারণ ইন্টেস্টাইনের মনে করো 1 ফিট 1.5 ফিট 2 ফিট অংশ কেটে ফেলা হয়েছে, তাহলে তো এখানে মিউকোসা মেমব্রেন সহই চলে গেছে, তার মানে এটা তোমার এখানেও একটা ফ্যাক্টর। আচ্ছা, এর পরের কজ যদি আমরা চিন্তা করি সেটা হলো যে পোস্ট মিউকোজাল, তার মানে মিউকোজা থেকে ব্লাডে অথবা লিমফেটিক্সে যেতে পারছে না। তো লিমফেটিক্সে কেন যেতে পারছে না? লিমফেটিক্সে তোমার কনজেনিটালি অনেক সময় হয়, এটাকে আমরা বলি প্রাইমারি লিমফ্যানজিয়েকটেশিয়া, মানে লিমফেটিক চ্যানেলগুলো ডায়ালেটেড থাকে, এগুলো অবলিটারেটেড থাকে, কাজে লিমফেটিক্সের মধ্যে ঢুকলেও এটা আলটিমেটলি থোরাসিক ডাক্ট দিয়ে যেতে পারে না। অথবা সেকেন্ডারিলি হতে পারে, সেকেন্ডারিলি মানে মনে করো ওখানে লিম্ফোমা হলো মনে করো, বা টিউবারকুলোসিস, অথবা মনে করো প্রাইমারি ম্যালিগনেন্সি লিম্ফেটিক সিস্টেমসে, অথবা মনে করো সেকেন্ডারি মেটাস্টেটিক ম্যালিগনেন্সি। কখনো কখনো কিন্তু হুইপলস ডিজিজ আমরা যেটা বললাম, হুইপলস ডিজিজ যেটা ট্রফিরিমা হুইপেলে দিয়ে হয়, ওটা যেমন মিউকোসাকে ড্যামেজ করে, ওটা কিন্তু এরকম পোস্ট মিউকোজাল লিমফেটিক অবস্ট্রাকশনও করতে পারে। তো যদি লিমফেটিক অবস্ট্রাকশন হয়
তাহলে দেখো আমাদের যে কাইলোমাইক্রন এবং তার সাথে ট্যাগড ফ্যাট সলিউবল ভিটামিন এগুলো কিন্তু আমাদের আলটিমেটলি সিস্টেমিক সার্কুলেশনে যেতে পারছে না, তো আমরা আলটিমেটলি ম্যালনারিশড হয়ে যাব। আর আর যেটা পোর্টাল সার্কুলেশন মানে সিস্টেমিক সার্কুলেশন সরাসরি লিম্ফ্যাটিক্স দিয়ে না গিয়ে যেটা যাচ্ছে, সেটা যেমন ধরো কোনো কারণে তার ধরো কনজেশন আছে, সিস্টেমিক কনজেশন, মনে করো তার হার্ট ফেলিউর আছে, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস আছে, তো এগুলো কারণে কিন্তু তার যে ক্যাপিলারি ইন্টেস্টিনাল ক্যাপিলারের উপরে প্রেশার অনেক বেশি থাকে। ইভেন পোর্টাল হাইপারটেনশন থেকেও হতে পারে, পোর্টাল হাইপারটেনশন থেকেও যে পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি তোমরা শুনেছো, এরকম এন্টারোপ্যাথিও কিন্তু হয়, স্মল ইন্টেস্টাইনেও কনজেশন হয়। এরকম কনজেশন থাকলে আলটিমেটলি কিন্তু সেখান দিয়ে অ্যাবজর্পশন হয়ে ঠিকমতো ফ্লো হয়ে আলটিমেটলি তোমার সিস্টেমিক সার্কুলেশনে যেতে পারবে না। তাহলে এই যে আমরা এতগুলো কথা আমরা বললাম, তো এগুলো হচ্ছে মোটামুটি একটা পেশেন্টের ম্যাল অ্যাবজর্পশন বা ম্যাল ডাইজেশন হওয়ার জন্য রেসপন্সিবল ফ্যাক্টর। ক্লিয়ার হয়েছে বোধ হয়, তাই না? আচ্ছা, এখন আমরা আসি যে একটা পেশেন্টের যদি এরকম ম্যাল নিউট্রিশন, ম্যাল অ্যাবজর্পশন, ম্যাল ডাইজেশন হয়, তাহলে পেশেন্টগুলো আমাদের কাছে আসলে কী ফিচার নিয়ে আসবে? আমাদের কাছে ফিচার নিয়ে আসবে হচ্ছে তোমার, আমরা যদি ধরো কয়েকটা ভাগে ভাগ করে বলতে পারি, যেমন ধরো আমরা বলতে পারি, দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, যদি একটা পেশেন্টের ম্যাল ডাইজেশন বা ম্যাল অ্যাবজর্পশন হয়, তাহলে তার কী হবে? ডেফিনেটলি হি অর শি উইল ডেভেলপ ফিচার্স অফ ম্যাল নিউট্রিশন। তাহলে এটা একটা বড় রকম রিপ্রেজেন্টিং ফিচার, যে তার ডিফারেন্ট ম্যাটেরিয়ালসের মাইক্রো অর ম্যাক্রো নিউট্রিয়েন্টসের ডেফিসিয়েন্সি ফিচার ডেভেলপ করে। যেমন আমরা একটা দুটো বলতে পারি, এটা তোমরা জানো সবাই যে আসলে ম্যাল নিউট্রিশন হলে কী হয়। আসলে ম্যাল নিউট্রিশন একটা অনেক বড় টপিক, সবগুলো টপিক নিয়ে ডিসকাস করা একটু কঠিন। তারপর আমরা একটা দুটো বলি, যেমন ধরো প্রোটিন অ্যাবজর্পশন হচ্ছে না, তাহলে কী হবে? তাহলে পেশেন্টের মাসেল ওয়াস্টিং হবে, উইকনেস হবে, ওয়েট লস হবে। আর অ্যালবুমিন কমে গেলে পেশেন্টের ইডেমা হতে পারে, অ্যাসাইটিস ডেভেলপ করতে পারে, ঠিক না? অনুরূপ যদি পেশেন্টের মনে করো ফ্যাট ডেফিসিয়েন্সি হয়, তাহলে তার ফ্যাট সলিউবল ভিটামিন ডেফিসিয়েন্সি হবে। ফ্যাট ডেফিসিয়েন্সি প্রকাশ পাওয়ার আগেই মেইনলি ভিটামিন ডেফিসিয়েন্সি, ভিটামিন এ ডেফিসিয়েন্সির ফিচার, ভিটামিন এ যেমন নাইট ব্লাইন্ডনেস, জেরোপথ্যালমিয়া, এগুলো ডেভেলপ করবে। তারপরে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য তার বোন পেইন, অস্টিওপোরোসিস, ফ্র্যাকচার, এগুলো ডেভেলপ করবে। ভিটামিন ই ডেফিসিয়েন্সি, কে ডেফিসিয়েন্সি, ব্লিডিং ম্যানিফেস্টেশন, এগুলো। অনুরূপভাবে আদার ভিটামিন ডেফিসিয়েন্সি, মিনারেল ডেফিসিয়েন্সি, বিভিন্ন ধরনের ডেফিসিয়েন্সি ফিচার নিয়ে প্রেজেন্ট করবে আমাদের কাছে। আমাদের এনিমিয়া কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এনিমিয়া নিয়েও রোগীরা আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। তাহলে ডিফারেন্ট টাইপস অফ ডেফিসিয়েন্সি, এটা একটা। আরেকটা চিন্তা করো, এই যে তোমার সাবস্টেন্সগুলো অ্যাবজর্পশন হচ্ছে না, অ্যাবজর্পশন না হলে কি হচ্ছে? এই অ্যাবজর্পশন না হলে এই যে এতগুলো কন্টেন্ট আমরা খেলাম, এগুলো আলটিমেটলি ইন্টেস্টাইন থেকে পাস করে চলে যাচ্ছে। তাহলে ইন্টেস্টাইন হ্যান্ডেল করতে না পারার দরুন কোলনে চলে গেল, এখানে আমাদের কি ফিচার হবে? আমাদের বেশিরভাগ পেশেন্টের ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করে। তাহলে যেহেতু অ্যাবজর্পশন হচ্ছে না, ইন্টেস্টাইন থেকে অনেক সিক্রেশনও হয়, তো এগুলো কুমুলেটিভলি যখন কোলনে চলে যাচ্ছে, পেশেন্ট আমাদের কাছে ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করে। যদি ফ্যাট ম্যালোদূষণ হয়, অনেক বেশি ফ্যাট ম্যালোদূষণ, তো অনেক ফ্যাট চলে যাবে। তো অনেক ফ্যাট চলে গেলে সেটাকে আমরা বলি স্টেটোরিয়া। স্টেটোরিয়ার একটা টিপিক্যাল স্টুল ক্যারেক্টারিস্টিক্স সব বইতেই বলা আছে, তোমরাও শুনে থাকবা। এটাকে বলা হয় যে স্টুলটা পেল কালার হয়, পেল হয়, বাল্কি হয় প্রচুর পরিমাণে, অনেক বেশি, ফ্রোদি হয়, ফেনা থাকে, ভেরি অফেন্সিভ, ইট ফ্লোটস অন ওয়াটার, কমোডে ভেসে থাকবে। তাহলে এগুলো হচ্ছে তোমার স্টেটোরিয়ার টিপিক্যাল ক্যারেক্টার, পেল, ফ্রোদি, বাল্কি স্টুল, অফেন্সিভ অ্যান্ড ফ্লোটস অন ওয়াটার। তাহলে পেশেন্টের ডায়রিয়া হবে, স্টেটোরিয়া হবে। ইভেন যদি তার ফ্যাট ম্যালোদূষণ অনেক বেশি হয়, পেশেন্ট স্টেট করতে পারে যে আমার স্টুলের সঙ্গে মানে ফ্র্যাঙ্ক ওয়েল যাচ্ছে, ওয়েল ড্রপলেট। সে বলতে যে আমার টয়লেট পেপারে আমি ফিল করি যে এরকম অনেক ওয়েলি স্টুল, এটা বলতে পারে পেশেন্ট। এছাড়া এই যে তোমার সাবস্টেন্সগুলো অ্যাবজর্পশন হলো না, তাহলে ধরো মেইনলি আমরা কার্বোহাইড্রেটের ক্ষেত্রে যদি বলি, তাহলে কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন হলো না, কোলনে চলে গেল। তো কোলনে চলে গেলে কোলনে তো কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন হওয়ার কোনো জায়গা নেই, ওখানে অনেক ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়াগুলো তখন কী করবে? কার্বোহাইড্রেটগুলোকে ফার্মেন্টেশন করে ফেলবে, কিছুটা ডাইজেশন ওরা করে, অলিগোস্যাকারাইড, ডাইস্যাকারাইড করে,
কিছু শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডও তৈরি করে। তো শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি করে, এটা পরবর্তীতে আমরা বলবো ট্রিটমেন্টের সময়, এটা খুব ইম্পর্টেন্ট, একটু মনে রাখতে পারো যে কার্বোহাইড্রেট ব্যাকটেরিয়াল ডাইজেশনের মাধ্যমে কোলনে গিয়ে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। আর হচ্ছে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হয়, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এই ধরনের গ্যাস তৈরি হয়। তাহলে যদি এরকম ধরো গ্যাস তৈরি হয়, পেশেন্টের ফিচার কী হবে তখন? তো পেশেন্ট বলবে আমার পেট ফুলে থাকে, ব্লোটিং, পেটের মধ্যে ভুটভুট করে শব্দ হয়, ওটাকে বলে বরবরিগমি, এবং পেশেন্ট উইল ডেফিনেটলি কমপ্লেন অফ এক্সেসিভ ফ্ল্যাটাস। অবশ্যই কার্বোহাইড্রেট ম্যালডাইজেশনের জন্য ফার্মেন্টেশন হয়ে যে গ্যাসগুলো তৈরি হয়, তোমাদের যেটা বললাম, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এরা আসলে ওডারলেস, সো ফ্ল্যাটাস উইল বি ওডারলেস। তাহলে দেখো এগুলো সিমটম। এবং ইভেন যে এই যে তার পেটটা ফুলে থাকতেছে, পেটের মধ্যে অনেক বেশি এয়ার, অনেক বেশি আনডাইজেস্টেড ফুড, তো এগুলোর কারণে পেশেন্ট অ্যাবডোমিনাল পেইনও কমপ্লেন করবে। যদি মনে করো প্রোটিন ম্যালডাইজেশন হয়, প্রোটিন, তাহলে এই মেল অ্যাবজর্পশন হচ্ছে, ম্যালডাইজেশন হচ্ছে, প্রোটিনগুলো কোলনে চলে যাচ্ছে, কোলনে প্রোটিনও ফার্মেন্টেশন হয়, তো ওখানে তোমার সালফার জাতীয় গ্যাস তৈরি হয়, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ওডারাস, মেল ওডারাস গ্যাস তৈরি হয়। তো এরকম যদি মনে করো বাইল অ্যাসিড ম্যালঅ্যাবজর্পশন হয়, তাহলে বাইল অ্যাসিড ইটসেলফ মে কজ ডায়রিয়া। যখন বাইল অ্যাসিড কোলনে যাবে, এটা কোলনকে স্টিমুলেট করে, রেদার স্টিমুলেট ওয়াটার সিক্রেশন হয়, তখন পেশেন্টের ডায়রিয়া হয়। তাহলে দেখো আমাদের একটা ফিচার হলো ডেফিসিয়েন্সি, আর একটা ফিচার হলো এই যে আনডাইজেস্টেড আনঅ্যাবজর্বড ফুড ম্যাটেরিয়ালসগুলো কোলনে চলে যাচ্ছে, যার জন্য আমাদের ডায়রিয়া, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, অ্যাবডোমিনাল পেইন, ব্লোটিং, বরবরিগমি, ইনক্রিজ ফ্ল্যাটাস। তো এগুলো হচ্ছে আমাদের এই দিকের ফিচার। আর কি ফিচার হতে পারে? আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে ফিচার্স অফ কজ। এখন আমার যেটা কারণ সেটার ফিচার। এখন যেটা কারণ মানে মনে করো কারো ধরো প্যারেনকাইমাল লিভার ডিজিজ, তাহলে তার প্যারেনকাইমাল লিভার ডিজিজের ফিচার থাকবে। কারো মনে করো বিলিয়ারি ট্রি অবস্ট্রাকশন, তাহলে তার অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার থাকবে। কারো মনে করো প্যানক্রিয়েটিক ডিজঅর্ডার, ক্রনিক প্যানক্রিয়েটাইটিস অর প্যানক্রিয়েটিক কার্সিনোমা, তাহলে সেগুলোর ফিচার থাকবে। ইন্টেস্টাইনে মনে করো কারো টিউবারকুলোসিস আছে, তাহলে তার টিউবারকুলোসিসের ফিচার থাকবে, ফিভার, নাইট সোয়েট, সাথে রেসপিরেটরি ফিচার থাকতে পারে। কারো মনে করি ইন্টেস্টাইনে ইনফ্লামেটরি বাউল ডিজিজ আছে, ক্রনস ডিজিজ, তাহলে তার ক্রনস ডিজিজের ফিচার থাকবে। তার মানে এরকম যে বিভিন্ন ধরনের যে কজ আমরা আলাপ করে ফেললাম, এই কজগুলোর বিভিন্ন ফিচার আমরা পেতে পারি। তাহলে আমরা ক্লিনিক্যাল ফিচারগুলোকে মোটামুটি এরকম 3 ভাগে ভাগ করে যদি বলতে পারি, তাহলে অনেক সহজ হয়ে যায়। তাহলে ফিচার্স অফ ডেফিসিয়েন্সি, আর একটা হচ্ছে ফিচার্স অফ মেল অ্যাবজর্বড কন্টেন্ট এন্টারিং ইন্টু দ্য কোলন অ্যান্ড দ্যাট সিকুইলি, অ্যান্ড ফিচার্স অফ কজ। এক্সামিনেশনে কী পাবো? এক্সামিনেশনও এগুলোই আসলে, এই রোগীগুলো যেগুলো আমরা বললাম যে তোমার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, ফিচার্স অফ কজ, এগুলো ছাড়া আর একটা জিনিস হচ্ছে খেয়াল রাখতে হয় যে পেশেন্টকে হিস্ট্রি নেওয়ার সময় তার আগে কোনো সার্জারি হয়েছে কিনা, তার কোনো রেডিয়েশন দেওয়া হয়েছে কিনা, তাহলে সার্জারি হয়ে থাকলে তার ল্যাপারোটমি স্কার এগুলোও পেতে পারো। এছাড়া আমরা এক্সামিনেশনেও এই 2টা ফাইন্ডিংসে পাই, একটা হলে ফিচার্স অফ ডেফিসিয়েন্সি, আর একটা হচ্ছে ফিচার্স অফ কজ। তাহলে এই হলো আমাদের মোটামুটি ক্লিনিক্যাল ফিচার। এখন হলো ইনভেস্টিগেশন। এগুলো আসলে একটু জটিল, আমরা আসলে জটিলের দিকে খুব বেশি যাব না, আমরা একটু সহজ করে যতটুকু বলা যায় সেটুকু আমরা চেষ্টা করব। তাহলে দেখো আমরা যদি মেল অ্যাবজর্পশনের ইনভেস্টিগেশনগুলোকে আমরা ভাগ করি, তাহলে আমরা ক্লিনিক্যাল ফিচারের সঙ্গে মিলিয়ে যদি পড়ি তাহলে একটু সহজ হয়। তা একটা হলো যে আমরা দেখতে পারি যে মেল নিউট্রিশন হয়ে গেছে কিনা, তার ডেফিসিয়েন্সি হয়ে গেছে কিনা, এই ধরনের কিছু পরীক্ষা কিন্তু আমরা করতে পারি। যেমন ধরো আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারি, ব্লাড কাউন্ট করে আমরা এনিমিয়া পেতে পারি। এনিমিয়া যদি মাইক্রোসাইটিক হয় তাহলে আমরা ধরে নিতে পারি আয়রন ডেফিসিয়েন্সি, যদি এনিমিয়াটা ম্যাক্রোসাইটিক হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা B12 বা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। আবার আমরা ধরো এরকম সিরাম অ্যালবুমিন করতে পারি, অ্যালবুমিন কম, তাহলে ধরে নিতে পারি প্রোটিন ডেফিসিয়েন্সি। আমরা সিরামে অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো দেখতে পারি, যেমন ধরো আমরা ক্যালসিয়াম লেভেল করতে পারি, অন্যান্য ভিটামিন অ্যাসে করতে পারি, অন্যান্য মিনারেলস অ্যাসে করতে পারি, ইলেকট্রোলাইট করতে পারি, এগুলো করে তাদের ডেফিসিয়েন্সি পেতে পারি।
একটা হলো যে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো তোমার মানে যদি কোনো সাবস্টেন্সের মেল অ্যাবজর্পশন হয়, তাহলে দেখো আমি 4টা কথা যদি বলি তোমাদেরকে, তাহলে যেহেতু অ্যাবজর্পশন হয়নি তাহলে ওই জিনিসটা ব্লাডে কম পাবো। এক, আমরা যদি কোনো একটা ব্রেথ টেস্ট তোমাদের বলেছিলাম গত ক্লাসে হেলিকপ্টার পাইলটের সময়, মানে আমরা যদি কোনো সাবস্টেন্স যদি অ্যাবজর্পশন না হয় তাহলে সেটা ব্লাডে যাবে না। ব্লাডে না গেলে আমাদের যখন আমরা এক্সপিরেশন করব, ব্রেথ এক্সেল করব, তখন কিন্তু ব্রেথে সেটা আসবে না। তাহলে কোনো জিনিস অ্যাবজর্পশন না হলে ব্রেথে সেটা কম আসবে। আরেকটা হলো কোনো জিনিস অ্যাবজর্পশন না হলে ইউরিনে কম আসবে, ঠিক না? কারণ ব্লাডে না গেলে তো ইউরিনে যেতে পারবে না। তাহলে দেখো, যদি আমাদের মেল অ্যাবজর্পশন হয় কোনো সাবস্ট্রেট, তাহলে সেই সাবস্ট্রেটটা ব্লাডে কম থাকবে। সেই সাবস্ট্রেটটা ব্লাডে কম থাকলে এটা ইউরিনে কম থাকবে, এবং সেটা যদি আমরা ব্রেদে পরীক্ষা করতে পারি কোনো সময়ে, সেটা ইনভেস্টিগেশন পারপাজেও হতে পারে, তাহলে ব্রেদেও কম থাকবে। কিন্তু উল্টা হচ্ছে, অ্যাবজর্পশন না হলে স্টুলে এটা বেশি থাকবে, কারণ এটা স্টুল দিয়ে বের হয়ে যাচ্ছে, ঠিক না? আচ্ছা, এটা একটু আমরা মনে রাখি। তাহলে আমরা প্রথম ইনভেস্টিগেশনগুলো যেগুলো করবো সেগুলো হচ্ছে ডেফিসিয়েন্সি দেখার জন্য। তারপরে যেটা ইনভেস্টিগেশন, সেটা হলো আমরা আসলে কারণ খোঁজার জন্য, যে কারণটা কী। এই দুটোই আসলে প্র্যাকটিক্যালি করা হয়। তা কারণ খোঁজার জন্য দেখো, আমরা যখন আলোচনা করেছি কারণগুলো, দেখো অর্গান ভাগ করে ফেলতে পারলে, দেখো অর্গান কী হতে পারে: স্টমাক, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, বিলিয়ারি ট্রি, আর কিছু এন্ডোক্রাইন। তাহলে এগুলো কিন্তু কারণ। তাহলে এগুলো দেখার জন্য আমাদের হাত লেখা আছে। আমরা যদি ছোট থেকে শুরু করি বা মিনিমাম ইনভেসিভ থেকে শুরু করি, আমরা ধরো প্লেন এক্স-রে অ্যাবডোমেন করতে পারি, কিছু পাওয়া যাবে। প্লেন এক্স-রে অ্যাবডোমেন করলে আমরা প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন পেতে পারি। তাহলে আমরা প্যানক্রিয়াটিক ডাক্টাল বা প্যারেনকামাল ক্যালসিফিকেশন পেতে পারি, পেয়ে আমরা বলতে পারি যে তার ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আছে, এটা কারণ। আমরা একটা আলট্রাসোনোগ্রাম করতে পারি। আলট্রাসোনোগ্রাম করলে আমরা প্যারেনকামাল লিভার ডিজিজ, বিলিয়ারি ট্রির অ্যানোমালি, প্যানক্রিয়াটিক অ্যাবনর্মালিটি, ইন্ট্রাঅ্যাবডোমিনাল লিম্ফ নোড, অ্যাসাইটিস, ইভেন যারা ভালো সোনোলজিস্ট তারা ইন্টেস্টিনের তোমার ওয়াল থিকনেসও বলতে পারে। কিছু কিছু কন্ডিশন যেমন সিলিয়াক ডিজিজ, এগুলোতে ইন্টেস্টিনাল ওয়াল থিকনেস বেড়ে যায়, তো এটা বলতে পারে। ইন্টেস্টিনাল লুমেন, স্মল ইন্টেস্টিনাল লুমেনের ডায়ামিটারও বলতে পারে অনেকে। নর্মালি 2 সেন্টিমিটারের কম থাকে। যদি তোমার এই ধরনের সিলিয়াক ডিজিজ বা ট্রপিক্যাল স্ক্রু থাকে, তাহলে দেখা যায় ডায়ামিটার বেড়ে যায়, 2.5 সেন্টিমিটারের উপরে হয়ে যায়। তাহলে আলট্রাসোনোগ্রাম করে আমরা এগুলো দেখতে পারি: প্যানক্রিয়াস, বিলিয়ারি ট্রি, লিভার, লিম্ফ নোড, অ্যাসাইটিস, এবং স্পেশাল ক্ষেত্রে আমরা হয়তো ডায়ামিটার, গাটের ডায়ামিটার বা গাটের ওয়াল থিকনেস দেখতে পারি। আরেকটু বড় পরীক্ষা করতে পারি আমরা সিটি স্ক্যান। তো এই জিনিসগুলো আরেকটু ভালো করে দেখা যাবে। এছাড়া হচ্ছে সিটি স্ক্যান দিয়ে অনেক সময় ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনটাও ভালো করে দেখা যায়। এটাকে বলে সিটি এন্টারোগ্রাফি। এটা একটা 3D রিকনস্ট্রাক্টেড ইমেজ। সিটি স্ক্যান কম্পিউটারে ইন্টেস্টাইনটাকে রিকনস্ট্রাক্ট করা হয়। আমরা এমআরআই করতে পারি, এমআরআই করে দেখতে পারি। ইভেন এমআরসিপি, এগুলো ইনভেস্টিগেশন আছে। এমআরসিপি করে আমরা বিলিয়ারি ট্রি অ্যানোমালি, প্যানক্রিয়াটিক ডাক্ট অ্যানোমালি, এগুলো দেখতে পারি। এমআরআই দিয়েও আমরা কিন্তু স্মল ইন্টেস্টাইন দেখতে পারি, সেটাকে বলে এমআর এন্টারোগ্রাফি। আচ্ছা, তোমাদের অনেকগুলো কোশ্চেন দেখতে পাচ্ছি, এগুলোর উত্তর আসলে আমি বক্সে দিয়ে দেবো। হ্যাঁ, আমি ক্লাসটা শেষ করি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা লুমেন দেখব, গাট। তো লুমেন দেখার জন্য আমার স্টমাক দেখার জন্য আপার জিআইটি এন্ডোস্কোপি বা গ্যাস্ট্রোস্কোপি। ইন্টেস্টাইন দেখার জন্য, স্মল ইন্টেস্টাইন দেখার জন্য তোমাদের বলেছিলাম যে আমরা এন্টারোস্কোপি করতে পারি। এন্টারোস্কোপি, ডাবল বেলুন এন্টারোস্কোপি বা সিঙ্গেল বেলুন এন্টারোস্কোপি করতে পারি। আর একটা বলেছিলাম তোমাদের ক্যাপসুল এন্ডোস্কোপি করা যায়, এটা আমরা করতে পারি। বেরিয়াম ফলো থ্রু করা যেতে পারে, কিন্তু বেরিয়াম ফলো থ্রুতে মিউকোসা আসলে ভালো দেখা যায় না। তবে তুমি তো কোথাও ন্যারোয়িং থাকলে অথবা ফিস্টুলা, মনে করো একটা ইন্টেস্টাইনের লুপের সঙ্গে আরেকটা লুপের কোনো কমিউনিকেশন হয়ে গিয়েছে, তো কমিউনিকেশন হয়ে গেলে যেটা হয়, অনেক সময় খাবারগুলো বাইপাস করে একটা ট্র্যাক্ট, মানে একটা পোর্শন বাদ দিয়ে অন্য দিক দিয়ে চলে যায়। এটাকে অনেক সময় শর্ট বাউল সিনড্রোম বলে। তো ওই জায়গাগুলোতে ব্যাকটেরিয়া ওভারগ্রোথ হয়। তাহলে এই ধরনের গাটের সঙ্গে, গাটের যদি অ্যানাস্টোমোসিস হয় কোনো লুপের সঙ্গে, সেটা অবশ্য বেরিয়াম দিয়ে ভালো দেখা যায় অন্যান্য পরীক্ষার চেয়ে। তাহলে গাট দেখার জন্য তো আমি এই পরীক্ষাগুলো করতে পারি। আমরা কিন্তু কোলনোস্কোপিও করতে পারি, কিন্তু কোলন দেখার জন্য করব না।
আমরা মেইনলি করব হচ্ছে কলোনোস্কোপি, কারণ অ্যাবজর্পশন তো আসলে হয় স্মল ইন্টেস্টাইনে। আমরা কলোনোস্কোপি করে কোলন পাস করে সিকাম দিয়ে আমরা টার্মিনাল আইলিয়ামটা দেখব। তো টার্মিনাল আইলিয়াম দেখলে আইলিয়ামে কিছু প্যাথোলজি যদি থাকে, যেমন ধরো টিউবারকুলোসিস, ক্রনস খুব কমন, লিম্ফোমা, এগুলো কিন্তু আমরা আইলিয়ামে পেয়ে যেতে পারি। তাহলে গাট দেখার জন্য আমরা এই পরীক্ষাগুলো করতে পারি কজ দেখার জন্য। তো এই পরীক্ষাগুলো যখন আমরা করব, ডেফিনেটলি আমরা বায়োপসি নিব। বায়োপসি নিয়ে আমরা সেগুলো প্রয়োজনীয় পরীক্ষা যখন যেটা দরকার হয়, ম্যাক্রোস্কোপিক অ্যাবনর্মালিটি, মানে আমি এন্ডোস্কোপি কলোনোস্কোপি করে দেখলাম যে অ্যাবনর্মালিটি, সেখান থেকে তো ডেফিনেটলি বায়োপসি নিব। কখনো কখনো দেখা যায় না, মানে ম্যাক্রোস্কোপি গেলে তোমার নর্মাল মনে হতে পারে, তারপরও বায়োপসি নিতে হয়। কারণ মাইক্রোস্কোপিক যে চেঞ্জ, কারো মনে করো ভিলাই শর্ট হয়ে গেছে, তার কারো এপিথেলিয়াল সেলগুলো অ্যাট্রফি হয়ে গেছে, বা কারো এপিথেলিয়াল সেলের মধ্যে মনে করো কোনো ইনফ্লামেটরি সেল ইনফিল্ট্রেট, এগুলো তো আসলে দেখা যায় না খালি চোখে। কাজেই আমার এন্ডোস্কোপিক্যালি যদি নর্মাল ফাইন্ডিংস হয়, আমাদের বায়োপসি নিতে হয়, নিয়ে আমরা সেগুলো অ্যাজ ইউজুয়াল আমরা সাসপিশন অনুযায়ী পরীক্ষা করবো। আসলে হিস্টোপ্যাথোলজি বা বিভিন্ন ধরনের স্টেইন এগুলো করতে পারি। এছাড়া আমরা যখন এন্ডোস্কোপি বা এন্টারোস্কোপি করব, তখন আমরা কিন্তু চাইলে ইন্টেস্টাইনের জুস আমরা অ্যাসপিরেট করে নিয়ে সেটা আমরা কিন্তু কালচার করতে পারি। আমরা দেখতে পারি তার ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়ে গেছে কিনা স্মল ইন্টেস্টাইন, এগুলো আমরা করতে পারি। মোটামুটি হচ্ছে তোমার স্ট্রাকচার দেখার জন্য হচ্ছে এগুলো। এছাড়া অন্যান্য কজ, তোমার যদি এন্ডোক্রাইন কজ মনে হয়, থাইরয়েড ডিজঅর্ডার, তুমি থাইরয়েড ডিজঅর্ডার করবা। যদি মনে হয় কোনো অটো ইমিউন ডিজঅর্ডারের জন্য, যেমন সিস্টেমিক স্ক্লেরোসিস, এগুলোতেও গাটে প্রবলেম হয়, এসএলইতে গাটে প্রবলেম হয়, তোমার যদি মনে হয় তাহলে সেগুলোর পরীক্ষা তুমি করতে পারো। আচ্ছা, আরেকটা বড় পরীক্ষা যেটা গ্রুপ, এই পরীক্ষাগুলো আসলে একটু জটিল। এগুলো আসলে মানে তুমি বই খুললেই দেখবা সব টেক্সট বইতে এগুলো লেখা আছে, কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে এই পরীক্ষাগুলো আসলে করা হয় না, খুবই কম করা হয়। সেটা হচ্ছে টু ডকুমেন্ট ম্যালোডেশন। তাহলে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করে ফেললাম। একটা হলো আমরা প্রথম বলেছি যে টু সি দ্য ডেফিসিয়েন্সি বা টু ডকুমেন্ট ডেফিসিয়েন্সি একটা। দ্বিতীয়টা আমরা বলেছি টু ফাইন্ড আউট দ্য কজ বা অ্যানাটমিক অ্যাবনর্মালিটি। আর তৃতীয়টা হচ্ছে টু ডকুমেন্ট ম্যালোডেশন, আসলেই ম্যালোডেশন আছে কি না। তো সেটার জন্য হচ্ছে আমাদের স্টুলে কিছু পরীক্ষা করা যেতে পারে, ব্রেদে পরীক্ষা করা যেতে পারে, ব্লাডে করা যেতে পারে, ইউরিনে করা যেতে পারে। যদি ম্যালোডেশন হয় তাহলে স্টুলে বাড়বে, ইউরিন, ব্লাড আর ব্রেদে কমে যাবে, তাই না? একটা দুইটা আমরা আলাপ করি, সব আসলে আলাপ করার দরকার নেই। যেমন ধরো ফ্যাট ম্যাল অ্যাবজর্পশন। তো যদি কারো ফ্যাট ম্যাল অ্যাবজর্পশন হয়, তাহলে তার স্টুলে ফ্যাট থাকবে। তাহলে আমরা স্টুলে ফ্যাট এস্টিমেশন করতে পারি। স্টুলে ফ্যাট কোয়ালিটেটিভ এস্টিমেশন করা যায়, যে জাস্ট দেখে দেবে যে ফ্যাট আছে কি না। আর একটা কোয়ান্টিটেটিভ পরিমাপ, যে স্টুলের ফ্যাটটা মেজার করবে, যে তার 100 গ্রাম স্টুলের মধ্যে কতটুকু ফ্যাট আছে। আসলে এগুলোর লেভেলও আছে, এগুলো তোমাদের বলে আমি ঠিক লোড বাড়াতে চাচ্ছি না, এটা করা হয় না প্র্যাকটিক্যালি। স্টুল ঘাটাঘাটি করে ফ্যাট কতটুকু আছে মেপে দেখবে, এটা আসলে প্রয়োজন হয় না। হিস্ট্রি ইজ সাফিসিয়েন্ট টু ডায়াগনোস। তো এরকম এই ধরনের টেস্টগুলো, যেমন ফ্যাট ধরো আমার স্টুলে চলে যাচ্ছে, তাহলে ফ্যাট আমার নিশ্চয়ই বডিতে কম থাকবে। তো আমরা ব্লাডে এরকম পরীক্ষা করে দেখতে পারি, লিপিড কম থাকতে পারে। আমরা ব্রেদেও করতে পারি, বিভিন্ন ধরনের কার্বন আইসোটোপ দিয়ে আছে কিছু ব্রেথ টেস্ট, ট্রায়োলিন ব্রেথ টেস্ট। আসলে আমার মনে হয় এগুলো তোমাদের সাথে আলাপ না করাই ভালো, দরকার নেই আসলে বাদ দেওয়া এগুলো। এরপরে হচ্ছে তোমার প্রোটিন ম্যালাবজেশন। তো প্রোটিন ম্যালাবজেশন হলেও তোমার একটা টেস্টের নাম তোমরা জানতে পারো। স্টুলে আমরা করতে পারি α1 অ্যান্টিট্রিপসিন ক্লিয়ারেন্স টেস্ট। এটাতে দেখা যায় যে তোমার স্টুলে এরকম α1 অ্যান্টিট্রিপসিন একটা সাবস্টেন্স স্টুলে পারসিস্ট করে। আমরা নাইট্রোজেনাস প্রোডাক্ট আনডাইজেস্টেড, সেগুলো আমরা স্টুলে দেখতে পাই, কিন্তু এগুলো প্র্যাকটিক্যালি আসলে করা হয় না, এগুলো রিসার্চ পারপাসে করা হয়, জন্য আমি আসলে বলতে চাচ্ছি না ওরকম করে। আর একটা হলো তোমার কিছু তোমার যখন একটা দুটো ব্রেথ টেস্ট তোমাদের কখনো কখনো স্যাররা কখনো ক্লাসে বলতেও পারে। সেটা হলো তোমার ধরো কার্বোহাইড্রেট ম্যালাবেশনের ক্ষেত্রে বলা হয়, সেটা হলো যে কারো যদি মনে করো গ্লুকোজ বা ল্যাকটোজ বা ফ্রুক্টোজ বা গ্যালাক্টোজ এগুলো ম্যাল অ্যাবজর্পশন হয়, আমি বলেছি দেখে এটা তোমাদের বলতেছি। অ্যাবজর্পশন হলে কি হবে, এগুলো কোলনে চলে যাবে, ফার্মেন্টেশন হবে, ফার্মেন্টেশন হলে ওখানে হাইড্রোজেন তৈরি হবে, তাই না?
তো এখন আমি ধরো কার্বন 14 বা কার্বন 13-এর সঙ্গে ট্যাগ করে কারো সার্টেন অ্যামাউন্টের গ্লুকোজ খাওয়াই দিই, ল্যাকটোজ বা গ্যালাক্টোজ বা ফ্রুক্টোজ খাওয়াই দিলাম। তো যদি এগুলো ডাইজেশন হয়ে যায় তাহলে তো এগুলো তোমার অ্যাবজর্পশন হবে, হয়ে ব্রেদে চলে আসবে, ব্লাডে চলে আসবে, ব্লাড থেকে ব্রেদে আসবে, তাহলে ব্রেদে আমি এগুলো পাবো। আর যদি কারো না হয় তাহলে এটা আলটিমেটলি চলে যাবে হলো তোমার কোলনে। কোলনে গিয়ে ব্যাকটেরিয়া দিয়ে ফার্মেন্টেশন তৈরি হবে, ফার্মেন্টেশনে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। তো হাইড্রোজেন গ্যাস তৈরি হলে তখন হাইড্রোজেনটা আমি ব্রেদে পাবো। তো এগুলোকে বলা হয় ব্রেদ হাইড্রোজেন টেস্ট। যদি গ্লুকোজ দিয়ে করো তখন বলা হয় গ্লুকোজ ব্রেদ হাইড্রোজেন টেস্ট, গ্যালাক্টোজ দিয়ে গ্যালাক্টোজ ব্রেদ হাইড্রোজেন টেস্ট। আবার এটা অনেক সময় ভেজাল হয় কি, মনে করো কারো স্মল ইন্টেস্টাইনে ব্যাকটেরিয়া ওভারগ্রোথ হয়ে বসে আছে, স্মল ইন্টেস্টাইনে গিয়েই কিন্তু ফার্মেন্টেশন শুরু হয়ে যাবে, তখনও হাইড্রোজেনটা পাওয়া যাবে, অনেক আগে পাওয়া যাবে। কোলনে গেলে যেই সময়টাতে পাওয়া যাবে, স্মল ইন্টেস্টাইনে গেলে তার এটা পাওয়া যাবে। তাহলে এগুলো হচ্ছে তোমার ব্রেথ টেস্ট। আর একটা কার্বোহাইড্রেটের সহজ একটা পরীক্ষা করা যেতে পারে কার্বোহাইড্রেট ম্যালাবজর্পশন, সেটা হলো আমরা একটু আগে বলেছি তোমাদের যে যখন কার্বোহাইড্রেট ম্যালাবজর্পশন হয়, কোলনে যখন কার্বোহাইড্রেট চলে যায় তখন ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশনের সময় কিছু শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, সাথে কিছু ল্যাকটিক অ্যাসিডও তৈরি হয়, মানে অ্যাসিডিফিকেশন হয়। তো অ্যাসিডিফিকেশন হলে স্টুলের পিএইচ কমে যাবে। তো তুমি যদি স্টুলের পিএইচ দেখো, স্টুলের পিএইচ কম, 5.5-এর কম, তা ইনডাইরেক্টলি চিন্তা করতে পারি যে তার কার্বোহাইড্রেট ম্যালাবজর্পশন হচ্ছে। তাহলে এভাবে মোটামুটি আমাদের পরীক্ষাগুলো করা হয়। তবে তৃতীয় অংশ যেটা মানে টেস্ট টু ডকুমেন্ট ম্যালাবজর্পশন, এটা আসলে আমার মনে হয় খুব বেশি দরকার নাই। ঠিক আছে? আচ্ছা, এখন আসো ম্যানেজমেন্ট। আমরা ডায়াগনোসিস করে ফেললাম, এখন ম্যানেজমেন্টও অনুরূপ। আমরা সিমটম যখন পড়েছি, ইনভেস্টিগেশন যখন পড়েছি, ম্যানেজমেন্টও আসলে দুইটা। মেইন হচ্ছে ট্রিটমেন্ট অফ কজ, আর দ্বিতীয় হচ্ছে কারেকশন অফ ডেফিসিয়েন্সি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হয় যে ডেফিসিয়েন্সি কারেকশানগুলো যেহেতু অ্যাবজর্পশন ভালো হয় না, এগুলো ইন্ট্রাভেনাস কারেকশন করতে পারলে ভালো হয়। আর একটা জিনিস আমি তোমাদের বলেছিলাম যে পরে কোলন নিয়ে আলাপ করার সময় বলবো, সেটা হলো যে যাদের এরকম স্পেশালি কার্বোহাইড্রেট এবং ফ্যাট যাদের ম্যালাবজর্পশন হয়, তাদের হচ্ছে কোলন যদি ইনট্যাক্ট থাকে, আমাদের শরীর তো এমন করেই বানানো যে একটা অংশ যখন একটু অ্যাক্টিভিটি কম শো করে তখন অন্যরা কিন্তু অ্যাডাপ্টেশনের মাধ্যমে তাদের অ্যাক্টিভিটি বাড়ানোর চেষ্টা করে। তো যাদের এরকম অ্যাবজর্পশন কম হয়, ইন্টেস্টাইন রিসেকশন করা হয়ে গেছে, তখন কোলনে কিছু অ্যাডাপটিভ চেঞ্জ হয়। তো অ্যাডাপটিভ চেঞ্জ হওয়াতে মানে ওখানে ব্যাকটেরিয়ার কন্টেন্ট আরও বেড়ে যায়, ওরা আরও বেশি ফার্মেন্টেশন করে, ডাইজেশন করে। তো তখন যেটা হয়, এই যে আমরা কার্বোহাইড্রেট ম্যালাবজর্পশন যাদের থাকে, আমরা কিন্তু বা অন্যান্য ম্যালাবজর্পশনের ক্ষেত্রে আমাদের ক্যালোরি দেওয়ার জন্য কার্বোহাইড্রেট ডায়েটটা একটু বেশি দিতে পারি, সেটা হলো যে এই কার্বোহাইড্রেটগুলো আনডাইজেস্টেড অবস্থায় কোলনে চলে যাবে, কোলনে গিয়ে কোলনের ব্যাকটেরিয়া দিয়ে পার্শিয়াল ডাইজেশন হবে, শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। এই শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড কিন্তু ক্যালোরি ভ্যালু অনেক ভালো, এবং এরা কোলন থেকে অ্যাবজর্পশন হয়, এবং বলা হয় যে কোলন থেকে প্রায় 700 থেকে 950 ক্যালোরি পর্যন্ত এনার্জি এই কার্বোহাইড্রেটের মাধ্যমে আমরা পেতে পারি। কাজেই একটা ম্যাল অ্যাবজর্পশন রোগীদের জন্য কার্বোহাইড্রেট ডায়েট কিন্তু ইম্পর্ট্যান্ট। এক্সেপ্ট ল্যাকটোজ দিবা না, ল্যাকটোজ মানে দুধ আমরা খেতে নিষেধ করি। আচ্ছা, আরেকটা হলো ফ্যাটের ক্ষেত্রে মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড, এটা আসলে মেইনলি কোকোনাট অয়েলে পাওয়া যায়। আমাদের দেশে এটা খাওয়ার ওরকম অভ্যাস নেই, পাওয়া যায় বাজারে, এটা ফুড গ্রেডেড কোকোনাট অয়েল পাওয়া যায়। তো মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইডগুলোও কিন্তু এরকম কোলোনিক ব্যাকটেরিয়া ডিগ্রেড করে অ্যাবজর্পশন কোলন থেকেই হতে পারে। কাজেই যাদের এরকম ফ্যাট ম্যালাবজর্পশন থাকে তাদের এটা আর একটা অপশন যে আমরা এরকম মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড দিতে পারি। আচ্ছা, আর কিছু চিকিৎসা হচ্ছে তুমি সিমটোমেটিক চিকিৎসা দিতে পারো, যেমন ধরো একটু লিফি ভেজিটেবল, মানে তারপরে তোমার ধরো ফুলকপি, বাঁধাকপি, এই ধরনের ফুডগুলো আসলে একটু বেশি ব্লোটিং, বেশি গ্যাস তৈরি করে। তো এগুলো যেহেতু তার সিমটমই এরকম থাকে, এই খাবারগুলো আমরা একটু নিষেধ করতে পারি রোগীদের। আর হলো ডায়রিয়া কমানোর জন্য আমরা কিছু অ্যান্টিডায়রিয়াল ড্রাগ এখানে ইউজ করতে পারি, যেমন ধরো লোপেরামাইড, কোডেইন, এগুলো ইউজ করতে পারি। তাহলে এই হলো আমাদের মোটামুটি ম্যালাবজর্পশন। প্রগনোসিস হচ্ছে ডিপেন্ডস আপন দ্য কজ।
এখন যদি কারো টিউবারক্লোসিস থাকে তাহলে তো চিকিৎসা দিলে ভালো হয়ে যাবে, কিন্তু যদি টিউবারক্লোসিস না থেকে তার স্মল ইন্টেস্টাইন মনে করো রিসেকশন হয়ে গেছে কোনো কারণে, এটা তো ভালো করা যাবে না। কাজেই এটা কজের উপর ডিপেন্ড করবে। যদি আমরা এন্ডোক্রাইন কজ পেয়ে যাই কোনো কারণে, থাইরোটক্সিকোসিস, তাহলে চিকিৎসা দিলে ঠিক হয়ে যাবে। তাহলে এই হলো আমাদের আজকের মোটামুটি ক্লাস। কোশ্চেন থাকলে ইনবক্সে লেখো। কোশ্চেন আসলে একটু বেশি আসা উচিত, তাহলে আমি বুঝতে পারি যে তোমরা ক্লাসগুলো পার্টিসিপেট করতেছো। কোশ্চেন না থাকলে তো কীভাবে বুঝবো? তো ঠিক আছে, আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।